সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সেকান্দার আলী, দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি। আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে, ঘটনাবহুল বাংলাদেশের ক্রিকেট। আপনারা জানেন যে আজকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণী ম্যাচ নাটকীয় পরিণতির পর আসলে সেকেন্ড ওয়ানডেতে এই ম্যাচ সিরিজ নির্ধারণী হিসেবে পরিণত হয়েছে। এছাড়া ঢাকার ঘরোয়া ক্রিকেট কিংবা বিপিএল নিয়েও আসলে নানা ধরনের সংকট সমালোচনা কিন্তু আলোচনা চলছে। সবগুলো বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে আপনারাও যোগ দিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। সেকেন্দারের কাছে জানতে চাই যে আসলে বাংলাদেশের ক্রিকেট সবসময় ঘটনাবহুল। আমরা বলছিলাম যে কখনো একটা ঘটনা থেকে আরেকটা, কিছুদিন আগে নির্বাচন নিয়ে আলোচনা হলো, তারপরে ক্লাবদের লিগ বর্জনের ঘোষণা, এখন আবার সেই লিগ বর্জন থেকে সরে এসে লিগ শুরুর ঘোষণা। কিন্তু আবার আমরা শুনলাম যে কয়েকটি ক্লাব সেই জায়গাটায় এখনো অবস্থান অনড় আছে, তারা নভেম্বরে প্রথম বিভাগ লিগ খেলতে চায় না। আমি বলছি যে ঘটনার কোনো শেষ নেই বাংলাদেশের ক্রিকেটে। বাংলাদেশের আগে দেখেছি আমরা যে রাজনৈতিকভাবে সব কিছু কিন্তু একটা ঘটনা চাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনার জন্ম দিত। বাংলাদেশের ক্রিকেট এখন অটো ঘটে। ধরেন আপনার নির্বাচনটা যেটা হলো সেটা নিয়ে তো নাটক কম হলো না, আমরা অনেক নাটক দেখলাম। সেই নাটকের থেকে এখন যেটা আসলে লিগ বয়কট করা হলো, সেই লিগে আবার বলা হচ্ছে যে এখন লিগ হবে। কারণ আপনি ফার্স্ট ডিভিশন দিয়ে কেন লিগ শুরু করবেন? নর্মালি তো গত 8 বছর 9 বছর ধরে যখন আপনার থার্ড ডিভিশন থেকে আপনার লিগ শুরু হচ্ছে, সেই প্রক্রিয়া আপনি কেন ধ্বংস করবেন? আবার নতুন করে কেন ফার্স্ট ডিভিশনে চলে আসবে? এটার কোনো কারণ নাকি ক্লাব বিসিবি সিসিডিএম কেউ দিতে পারেনি? না, কারণ দিতে পারবে না। কারণ হচ্ছে যারা পরিচালক হয়েছেন ক্লাব ক্যাটাগরি থেকে, তাদের ম্যাক্সিমাম ফার্স্ট ডিভিশন ক্লাবগুলো তাদের আন্ডারে, মানে তারা ওই সব জায়গা থেকে কাউন্সিলর হয়েছেন, তারা লিগ খেলতে রাজি যেহেতু। হ্যাঁ, তারা যেহেতু বোর্ডে রয়েছেন, তারা এখন তাদের ক্লাব বেশি ম্যাক্সিমাম। আর অন্য কয়েকটা যদি রাজি করানো যায় তাহলে ফার্স্ট ডিভিশনটা দিয়ে লিগ শুরু করা যায়, তাহলে যারা বিপ্লবী রয়েছেন বা বিদ্রোহী রয়েছেন, বয়কট করেছেন, তারা পেছনে পড়ে যায়। এই কারণে তাদের এই একটা কৌশল, কিন্তু এই কৌশলও সাকসেস হবে কিনা এইটা নিয়ে সন্দিহান। কালকের মিটিংয়ে আমি যদি বলি যে 20টা ক্লাবের 7টা ক্লাব নাকি সরাসরি বলেছে যে তারা খেলতে চায় না, কিংবা নভেম্বরে অন্তত খেলতে চায়। নভেম্বরে খেলতে চায় না, আপনি ঠিকই শুনেছেন। কারণ হচ্ছে যে আপনার এখানে তাদের মতামতটা দিয়েছেন এবং এখানে কেউ কেউ প্রতিক্রিয়াও দিয়েছেন। ফারুক ভাইয়ের এখানে যাওয়ার কথা না অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট। যদি প্রেসিডেন্টের, আমি যে সিসিডিএমের চেয়ারম্যান, ওনাকে জিজ্ঞেস করেছিলাম এখানে কেন ভাইস প্রেসিডেন্ট আসলেন একজন, ফারুক ভাই কেন রয়েছেন? তো তিনি বললেন যে সবাই চাচ্ছিল প্রেসিডেন্টকে। তাই আমি বললাম প্রেসিডেন্টকে যদি আনতেই হয় তাহলে একদিন পরে করলেই কিংবা দুদিন পরে করলে হতো। আবার এটা যদি নাও করেন তাহলে আপনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসবেন, সেক্ষেত্রে ফারুক ভাই আসেন না। তার মানে তাকে আনার অর্থ হলো হয় আপনি ডমিনেটিং একটা রোল নেবেন, তিনি ডমিনেটিং ক্যারেক্টার, এবং ডমিনেটিং জায়গা থেকে যেন তিনি ক্লাবগুলিকে রুলিং দিয়েছেন, শেষ পর্যন্ত শুনেছি রুলিংই দিয়েছেন। আচ্ছা, উনি কি সেটা পারেন? উনি পারেন না। প্রথমত এখানে রুলস ব্রেক করা হয়েছে, সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে এখানে না পাঠিয়ে উনি আসছেন সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট। এক, দ্বিতীয়ত হচ্ছেন এখানে সিসিডিএমের মিটিংয়ে ভাইস প্রেসিডেন্টের আসার প্রয়োজন নেই বা প্রেসিডেন্টেরও আসার প্রয়োজন নেই, সিসিডিএমে থাকবে ক্লাবের। আপনার সিসিডিএমের মিটিং না করে সরাসরি আপনি ক্লাবগুলোর সঙ্গে লিগ দিয়ে মত বিনিময় করতে পারতেন। আচ্ছা, আপনি ওইসব না করে আপনি করেছেন সরাসরি রুলিং দিলেন। তো তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে তাহলে আপনারা সিদ্ধান্ত নিয়ে দল বদলের এবং লিগের ডেট ডিক্লেয়ার করে দিয়ে আমাদেরকে বলতেন তোমরা অংশগ্রহণ করলে করো, না করলে না করো, বাস যে কটা ক্লাব অংশগ্রহণ করবে সেই কটা ক্লাব নিয়ে তোমরা খেলো। পরবর্তীতে আমরা যেটা দেখলাম প্রেস কনফারেন্সে এসে খুব সুন্দর সুন্দর কথা শুনলাম, উনি বললেন যে সর্বসম্মতভাবে সবাই একমত। সিসিডিএম চেয়ারম্যান বললেন এটা আপনি এখন বাংলাদেশে সবকিছু হাস্যকর হয়ে গিয়েছে। আপনার যদি তাই হতো সর্বসম্মত ক্রমে, তাহলে বাইরে গিয়ে এত কিছু হতো না। এবং যেটা আমরা নিউজও দেখলাম, আপনার এখানে এই 24 নিউজ করেছে যে অন্য ক্লাবগুলো যারা এতদিন আন্দোলনের মধ্যে রয়েছে, দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া, ফেয়ার জায়গায় ইলেকশন নিয়ে যে দাবিটা ছিল সেই জায়গায় লিগ বয়কট করার, সেই জায়গা কিন্তু আবার পুনর্জাগরিত হচ্ছে। এবং দেখবেন সবগুলো ক্লাব সবগুলি মানে ইতে থেকে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আজকে থেকে তারা একটা ইউনাইটেড হয়ে একটা সাইন ক্যাম্পেইন শুরু করার কথা, এবং তারা লেটার দিবেন বিসিবিকে যে তারা লিগ খেলছে না এবং বয়কট করছে, যতক্ষণ পর্যন্ত না বিসিবির এই যে তাদের যে ডিমান্ডগুলো ছিল সেগুলি ফুলফিল করা হয় কিংবা তাদের রেসপেক্ট দেওয়া হয়। এই সমস্যাটা সমাধান কিন্তু খুব সহজ ছিল যদি আমিনুল ইসলাম বুলবুল সাহেব ক্লাবের নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই ক্লাবগুলোর যারা রয়েছেন সংগঠক তাদেরকে ফোন করে অনুরোধ করতেন, ভাই আমরা একটা মত বিনিময় করি, বাদ বাকির সিদ্ধান্ত কি হবে না হবে সেটা পরের কথা, একটা ইলেকশন হয়েছে, তা আপনারা আসেন, আপনাদের ব্যাপারগুলো আমরা শুনবো, আপনারা আমার কথাটাও শুনে। কিন্তু সেটা করেননি, কারণ সবারই ইগো রয়েছেন, আমি প্রেসিডেন্ট, আমি অনেক কিছু। কিন্তু আমার মনে হয় এখানে কেউ নমনীয় হতে চায় না, অন্য সবাই জিততে চায় মানে আমি প্রেসিডেন্ট মেনে আমি
এটা আসলে মানুষের দোষ না, দোষটা হলো চেয়ারের দোষ। ওখানে যেই আসেন তিনি আসলে বদলে যান। আমরা এদিকেও দেখি ওদিকেও দেখি, সব জায়গায় একই দেখি। ওই চেয়ারে বসলেই আসলে ওইটার গরমে আর কাউকে মানুষ মনে হয় না, এবং সর্বময় ক্ষমতার গঠনতন্ত্রগুলো খুব বাজে। বাংলাদেশের যে কোনো জায়গায় সংবিধান বলেন বা যে কোনো জায়গায় গঠনতন্ত্র খুবই বাজে। যদি আপনাকে প্রেসিডেন্টকে সর্বময় ক্ষমতা দেন, প্রেসিডেন্ট তো ওইটার ইউটিলাইজ করবে। কিন্তু মাঝখানে তো আমরা একটু ভেবেছিলাম যে ক্লাবগুলো নমনীয় হয়েছে, লিগটা আবার শুরু হবে, যখন তামিমের সাথে কোয়াবের একটা বৈঠক হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। তখন আমরা ভাবছিলাম যে পরিস্থিতিতে একটু নমনীয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন, ক্লাবের সঙ্গে যখন খেলোয়াড়রা মানে কোয়াব মিটিং করলেন, তো খেলোয়াড়দের সঙ্গে তো ক্লাবের একটা সম্পর্ক রয়েছে, কারণ ক্লাব খেলোয়াড় এরা তো পরস্পর ডিরেক্ট কানেক্টেড। তো এই সম্পর্কটা তারা তো নষ্ট করবে না, এবং তারা প্লেয়ারদের যখন প্লেয়াররা আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে তারা সাড়া দিয়েছেন, সাড়া দিয়ে তারা মিটিংয়ে করেছেন, এবং মিটিংয়ে তামিম ইকবাল একটা ভাইটাল রোল প্লে করছেন যাতে সবাই লিগে অংশগ্রহণ করে। কারণ বিপ্লব বা আন্দোলনের প্রতিবাদ যেটা রয়েছে, ক্লাবগুলোর সঙ্গে অন্যায় করেছে, তামিম ইকবাল এটা বলছেন অন্যায় হয়েছে, কিন্তু খেলা বয়কট করার পক্ষে তিনি নয়। কারণ হলো ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হোক, সেটা তিনি চান না, বিং এ ক্রিকেটার। তো এটা যদি না, তারা যদি প্রতিবাদের ভাষাটা কি, তাহলে যদি লিগেই খেললেন, তাহলে তো এই বোর্ডের আপনার যে তারা বলছে যে এই বোর্ড বৈধ না, এই বোর্ড তো অবৈধ মনে করছেন। তাহলে যদি তাই হয়, লিগে খেললে তাহলে তো বৈধতার স্বীকৃতি দিয়ে দিলেন, আপনি তার অধীনে সমস্ত কিছু পার্টিসিপেশন করছেন, তার মানে আপনি মেনে নিয়েছেন। আচ্ছা, তখন তো প্রতিবাদ চলে না। এই জন্য ক্লাবগুলো তার অবস্থান থেকে সরবে না। যদিও ওল্ড ডিভাইসেস যেখান থেকে তামিম ইকবাল কাউন্সিলর, গতকালকের মিটিংয়ে কিন্তু তারা সম্মতি জানিয়েছে যে তারা লিগ খেলবে। শুধু তাই নয়, আরেকটা জানি আমরা, যেটা হচ্ছে যে সূর্য তরুণ ফাইম সিনার, ওনার ক্লাবও এটা সম্মতি দিয়েছে লিগে খেলবে, তারা লিগে খেলার পক্ষে। তো এটা নিয়ে আবার দেখলাম ক্লাব যারা ওই 48টা ক্লাব একতাবদ্ধ হয়েছেন বা রয়েছেন, তারা কিন্তু ভেতরে ভেতরে অন্যরকম প্রতিক্রিয়া এবং কি বলে মন্তব্য করছেন, যেটা বলছে বিট্রিয়ার শব্দটা ইউজ করছেন। তো এটা কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে না, ক্রিকেটের জন্য খারাপ। তাই আমরা এই বিষয়ে কথা বলবো। আপনারা জানেন যে আজকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, সিরিজ নির্ধারণী ম্যাচ আমরা বলছি, সেই ম্যাচও কিন্তু আসলে কোন পথে যাচ্ছে আমরা একটু জানতে চাই। আমাদের সহকর্মী আশিক রুদ্র আছেন মিরপুরে, আমরা তার সঙ্গেই কথা বলতে চাই। রুদ্র, মিরপুর আপনি পৌঁছে গেছেন, ম্যাচ শুরুর আর 40-45 মিনিট সময় বাকি রয়েছে। আজকে এই সিরিজ নির্ধারণী ম্যাচকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কেমন, কিংবা প্লেয়ারদের কথা যদি বলি, গতকাল বাংলাদেশের প্লেয়ারদেরকে দেখা যায়নি, কিন্তু তারা কি আসলে সেকেন্ড ম্যাচের ভুলগুলো কিংবা আরেকটা সিরিজ হারের সংখ্যা থেকে দলকে টেনে তুলতে পারবেন কিনা, এমন কিছু কি মনে হচ্ছে কিনা? রেজন, আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশ যখন সিরিজ যখন একটা ফ্লোতে থাকে, তখন হঠাৎ করে সেই মোমেন্টামটা নষ্ট হয়ে গেলে কিন্তু পরবর্তীতে কামব্যাক করাটা বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে যায়। তো আমরা আশা করব এমনটা হবে না। আগের ম্যাচে সুপার ওভারে বাংলাদেশ হেরেছে, তবে লাস্ট ম্যাচ যেটা আসলে ডু অর ডাই ম্যাচ, বাংলাদেশকে জিততেই হবে। সেক্ষেত্রে বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি যে তারা মাঠে এসেছে, ওয়ার্ম আপ করছে, তাদের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বেশ পজিটিভ মনে হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে একাদশে আমরা যতদূর জানতে পেরেছি বিভিন্ন সূত্রর মাধ্যমে, যে একাদশে একটা পরিবর্তন, একটা কিংবা দুটা পরিবর্তনের একটা সম্ভাবনা আমরা শুনছি। জাকের আলী অনিকের একাদশে ফেরার একটা সম্ভাবনা আছে, পাশাপাশি তানজিদ তামিমের কথাও অনেকটা শুনতে পাচ্ছি আমরা। সেই ক্ষেত্রে যে একাদশে পরিবর্তন আসছে এটা কিন্তু মোটামুটি নিশ্চিত। পাশাপাশি দর্শকের আগ্রহ কথা যদি বলি, আমি এখন পর্যন্ত স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে দুই দিকের কথাই যদি বলি, খুব যে দর্শক আমরা দেখতে পেয়েছি এমনটা না। আমরা নর্মালি বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হলে মানুষের যেমন আগ্রহ থাকবে, একেবারে স্টেডিয়ামের আশেপাশে প্রচুর ভিড় থাকে, যারা আসলে খেলা দেখতে ইচ্ছুক এবং যারা আসলে উৎসুক, অনেক জনতাও আসে এখানে। তারা আসলে ক্রিকেটের সেই ফ্লেভারটা, সেই উৎসবটার সাথে একটা বলা যায় যে একটা অংশ নেয় তারা, কিন্তু আমরা তেমনটা কিন্তু দেখতে পাইনি। মনে হচ্ছে যে খুব বেশি স্টেডিয়ামের বাইরে আমি 200 থেকে 250 মতো দর্শক আমি দেখতে পেয়েছি, যারা আসলে টিকিট নিয়েই তারা মাঠে আসছে। গ্যালারিতে এখন পর্যন্ত কিন্তু বলা যায় একটা বিশাল অংশ কিন্তু একেবারে শূন্যই বলা চলে। সেক্ষেত্রে খুব একটা আগ্রহ কিন্তু এখন পর্যন্ত আমার চোখে পড়েনি রেজওয়ান। হয়তোবা সময়ের সাথে সাথে সেটা বাড়তে শুরু করবে, কারণ ওয়ানডে ম্যাচ 7 ঘন্টার দীর্ঘ সময়ের খেলা। সেকেন্দারের কাছে একটু জানতে চাই যে আসলে বাংলাদেশের ক্রিকেটের কি আগ্রহ আসলে কমছে নাকি? আপনার কি মনে হয় যে নাকি আসলে বাংলাদেশের ক্রিকেটের যে দশা, আসলে সেকেন্ড ওয়ানডেটা আমরা কথা বলি, যেভাবে বাংলাদেশ হারলো সেটা আসলে খুব কষ্টই পেয়েছে সমর্থকরা, আমরা যদি বলি?
ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে যে টি-20-তে যে আগ্রহটা তৈরি হয়েছে সেই আগ্রহটা এখন আর ওয়ান ডেতে নেই। এই একটা যেমন কারণ, তার সঙ্গে সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশ সম্প্রতি খুব বাজে ক্রিকেট খেলছে। এই বাজে টানা ক্রিকেট চারটা সিরিজ হেরেছে। তো আপনি যদি চিন্তা করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি ভালো করতে পারেননি, আপনি ওয়েস্ট ইন্ডিজে হোয়াইট ওয়াশ হয়ে আসছেন আগের বছর ডিসেম্বরে, তারপরে আফগানিস্তানের সঙ্গে আপনি এই শারজাতে হেরেছিলেন, আবার এবছর আপনি আবুধাবিতে আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছেন। মানে আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়া মানে হচ্ছে কোন ক্রিকেটার নেই বাংলাদেশে। যে ওয়ানডে ফরম্যাটটা ছিল বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট, এবং এই ফরম্যাটে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলতো, এবং ভালো খেলার কারণে কিন্তু আপনি দেখেছি 2015 সালের কোয়ার্টার ফাইনাল খেলেছেন বিশ্বকাপে, আপনি 2007 সালে সুপার 8-এ খেলেছেন। সুপার 8 মানে কিন্তু কোয়ার্টার ফাইনালই খেলা, কারণ হচ্ছে 8 দল নিয়ে সুপার 8 হয়েছিল। তো ওখানে আপনি সাউথ আফ্রিকার মতো দলকে হারিয়েছেন। আবার দেখেন আপনি যদি 7-এর বিশ্বকাপ, 15-এর বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন। তো সেই বাংলাদেশ এখন ওয়ান ডেতে হারে কার কাছে? আফগানিস্তানের কাছে। হোয়াইট ওয়াশ হয়, শুধু হারে না, হোয়াইট ওয়াশ হয়। তো এই যে দলের পারফরমেন্স যখন এরকম জায়গায় পৌঁছে যায়, তখন এই ক্রিকেটের প্রতি বা ওয়ানডে ক্রিকেটের প্রতি, এই দলের প্রতি আগ্রহ থাকবে না, এটা খুব স্বাভাবিক। আর একটা জিনিস খারাপ কাজ করেছে, যেটা আমি যতটুকু জানি, সেটা হচ্ছে বুলবুল ভাই তার নিজস্ব সিদ্ধান্তে, একক সিদ্ধান্তে তিনি মিরাজকে অধিনায়ক করেছেন। ইয়ের জায়গা থেকে 3 ফরম্যাটে 3 অধিনায়ক তিনি বলেছিলেন ওই সময়। হ্যাঁ, তথ্যটা চালু করেছেন। এইটা আসলে বাংলাদেশে পরীক্ষিত যে নাজমুল হাসান পাপনরা কিন্তু 3 ফরম্যাটে 3 অধিনায়ককে চালু করেছিলেন। সেই প্রবর্তনটা কিন্তু খুব একটা ভালো ফল দেয়নি। সেখান আপনি থেকে এটাই বলছেন যে মিরাজকে নেতৃত্ব দেওয়াটা আপনার মনে হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত। Obviously. আমরা একটু রুদ্রর কাছে জানতে চাই যে রুদ্র, আজকে কি মিরাজেরও পরীক্ষা কিনা? তিনি 12টা ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন, 10টায় হেরেছে দল, মানে আজকে জিততে পারলে সিরিজও জিতবে, সেক্ষেত্রে মিরাজের উপরও প্রেশারটা থাকছে কিনা? সেটা তো অবশ্যই। মিরাজ, আমরা জানি যে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ কিন্তু বরাবরই ভালো করে এসেছে। আগের যদি আমরা পেছনের দিকে তাকাই, সেখানে মিরাজের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরমেন্স, দল হার জেতার ব্যাপার তো আছে, কিন্তু পাশাপাশি দলের যে খুব বাজে পারফরমেন্স কথা যদি বলি, বিশেষ করে ব্যাটসম্যানদের, সেটা কিন্তু তাকে একটা বাড়তি প্রেশারে ফেলছে। তিনি নিজেও যে খুব ব্যাটে বলে খুব ছন্দে আছেন, ভালো পারফর্ম করছেন, একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তেমনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে অবশ্যই বলা যায় যে মেহেদী হাসান মিরাজের জন্য এই ম্যাচটা একটা অ্যাসিড টেস্টের মতো তো হবেই, কারণ সামনে কিন্তু বাংলাদেশের প্রায় 5 মাসের মতো কোনো ওয়ানডে কিন্তু সিরিজ নেই। সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একটা সুযোগ থাকবে যে মেহেদী মিরাজের এই ক্যাপ্টেন্সি, এটাকে রিভিউ করা, যে পরবর্তীতে আমরা কি ক্যাপ্টেন চেঞ্জ করব কিনা, নাকি মিরাজের উপর আস্থা রাখবো। এটা কিন্তু অনেকাংশে নির্ভর করছে এই ম্যাচের উপর। পাশাপাশি আমি সেকান্দার ভাইয়ের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে বাংলাদেশের 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেনের কথা। আপনারা জানেন যে নভেম্বরের 11 তারিখ থেকে বাংলাদেশের আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে, হয়তো 16-17 দিনের মতো বাকি। এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না যে টেস্ট ক্যাপ্টেন কে হচ্ছে। ক্রিকেট বোর্ডও কিন্তু এই বিষয়ে কোনো খোলামেলাভাবে কোনো কিছু বা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু কিন্তু আমাদেরকে জানায়নি। এটাও একটা বলা যায় যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড আসলে জাতীয় দল নিয়ে বা অন্যান্য সব কিছু নিয়ে কিভাবে যে প্ল্যান করছে, চিন্তা করছে, এটাও কিন্তু একটা বড় একটা মানে কোয়েশ্চেন মার্ক হিসেবে এটা কিন্তু দাঁড় করানো যেতেই পারে। ধন্যবাদ আপনাকে রুদ্র, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই কোশ্চেন মার্কের উত্তর খোঁজার আমরা চেষ্টা করবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা বিরতির আগে রুদ্র বলছিলেন যে আসলে কয়েকদিন পরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ, টেস্ট ক্যাপ্টেন এখনো আমরা জানি না। মানে আমরা কি আসলে ভুলে গেছি, নাকি এটা আসলেই আপাতত স্থগিত রাখা হয়েছে যে সিরিজ শুরুর আগে একবারে দলের সাথে ঘোষণা করে দেওয়া হবে? আসলেই কি 3 ফরম্যাটে 3 অধিনায়ক তখন আমরা দেখতে পাবো, নাকি এই 2 ফরম্যাটেরই কেউ আবার নেতৃত্বে চলে যাবেন? তার আগে আমি একটু বলে নেই যে আপনি যখন শ্রীলঙ্কা সিরিজটা শুরু হয় তার আগে যখন নাজমুল হোসেন শান্ত গেলেন, এখান থেকে জেনে গেলেন যে তিনি আর ক্যাপ্টেন নেই, ওয়ানডে ক্যাপ্টেন নেই। এই ক্যাপ্টেনটা এইটা ডিক্লারেশন দেওয়ার কথা ছিল যে জাস্ট টেস্ট সিরিজ শেষ হবে তার ঠিক আগে। তার মানে কি ম্যাসাকার হতো আপনি একবার ভেবে দেখেন। অন্যরা যখন বলছে তখন ওই মাহবুবুল্লাহ নাম বা অন্য পরিচালক যারা ছিলেন তারা বলেছেন যে এরকম যদি হয় তাহলে এটার রিপারকেশনটা খুব বেশি হবে এবং এটা নেতিবাচক পারফরমেন্স খুব বেশি প্রভাব থাকবে ওখানে। তো সেই জায়গা থেকে পরবর্তীতে আপনার সিরিজের আগে ডিক্লেয়ার করে, এটা কিন্তু প্রেসিডেন্টের সিদ্ধান্ত ছিল।
এখন যেটা হচ্ছে, এতদিন হয়ে গেল, আপনার কেন একজন ক্যাপ্টেনকে কনভিন্স করতে পারলেন না, বা কাকে দিবেন আপনি সেটা কেন ডিসিশন নিতে পারলেন না? এখন শুনছি যে পরিচালকদের একটা বড় অংশ চায় নাজমুল হোসেন শান্তকেই ক্যাপ্টেন রাখতো, কারণ ক্যাপ্টেনের টেস্ট শান্ত তো চান না, তিনি তো নিজে ছেড়ে দিয়েছেন সেই হ্যাঁ, আর শান্তকে দিতে হলেও আপনাকে 2 ফরম্যাট দিতে হবে, কারণ ওখানে প্রত্যেক প্লেয়ার, আমি যে ভেতরে প্লেয়ারদের সঙ্গে যখন কথা বলেছি তখন তারা বলেছেন যে প্লেয়াররা সবচেয়ে বেশি সমস্যায় ভোগে যখন 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন থাকে। কেন? কারণ প্রত্যেক ক্যাপ্টেনকে তাদেরকে জাজ করতে হয়, ওই ক্যাপ্টেন কি চায় এবং তার মেন্টালিটি কি, তার কোন স্টাইলে খেলতে বলে, সেই জিনিসগুলি বুঝতে বুঝতে তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেন না। ফলে এই এক্সপ্লিট, এই যে 3 ধরনের ক্যাপ্টেন 3 ফরম্যাটে, এই তত্ত্ব থেকে বা এই কৌশল থেকে অস্ট্রেলিয়ার মতো দল থেকে শুরু করে অন্যরা ভারত সরে এসেছে, বাংলাদেশও এসেছিল। এইটা আবার বাংলাদেশ চালু করেছেন আমিনুল ইসলাম বুলবুল এসেছেন। উনি আসলে ক্রিকেট তো চালাননি, উনি আসলে একটা জায়গায় চাকরি করতেন, কিছু প্রোগ্রাম সেইগুলি নিয়ে ওই ডিজাইন করতেন, সেই ডিজাইনগুলি কি বিভিন্ন বোর্ডকে ডিস্ট্রিবিউট করতেন, আবার ওই বোর্ড ইমপ্লিমেন্ট করলো কিনা প্রশ্ন আছে তার এই বোর্ড পরিচালনা। অবভিয়াসলি একটা বোর্ড চালানো, প্রেসিডেন্ট হিসেবে বোর্ড চালানো আর হলো আপনার একজন জায়গায় একটা ডিপার্টমেন্টে চাকরি করা এক জিনিস নয় ভাই। এইটা উনি এখনো অনেক বড়ই হয়ে গিয়েছেন এই জায়গায়। ক্রিকেট আপনি কোনো পর্যায়ে আপনি ক্রিকেট নিয়ে কাজ করেননি, কীভাবে কাজ করেছেন, মানে ক্রিকেট বলতে আমি যে সংগঠক হিসেবে কাজ করেননি, সংগঠক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো ক্লাবের সভাপতি বা সেক্রেটারি হতেন তাহলে কিন্তু একরকম থাকতো। যাই হোক, এনিওয়েজ যেটা হচ্ছে যে আপনার আজকে আয়ারল্যান্ড সিরিজ জয় করানাচ্ছে, আর সেই সময় আপনি টেস্ট ক্যাপ্টেনের নাম ঘোষণা করতে পারছেন না। এই সময় নাম সেই জায়গাটা একটা এখনো মনে হচ্ছে যে আপনার মানে মিরাজ হবে না, আপনার লিটন হবে না শান্ত থাকবে। এইটা নিয়ে একটাই যে কেওয়াজ, এই যে আপনার দ্বিধাদ্বন্দ্ব, এটা কেন থাকবে? আপনি ডিক্লেয়ার করবেন, শেষ হয়ে যাবে। একদম শেষ প্রশ্ন, মাঠে তো এত কিছু বাইরে হচ্ছে, মাঠেও তো ক্রিকেটার আসলে পারফর্ম করতে পারছে না। আজকে কি বাংলাদেশ জিততে পারবে? সিরিজ হারের ব্যর্থতা আসলে ঘোচাতে পারবে? তাহলে আসলে অনেক প্রশ্নগুলোর উত্তর তো আসলে চাপা পড়ে যায়, কিংবা প্রশ্নগুলো চাপা পড়ে যায়। দেখেন, প্রশ্ন চাপা পড়বে না কখনোই, কিন্তু বাংলাদেশকে জিততে হবে। না উইকেট বানালেন কেন? নতুন করে জন্ম দিবে যে আপনি কেন মানে এইরকম উইকেট বানিয়ে জিততে পারবেন না, তার মানে আপনার ক্যাপাবিলিটি বা সক্ষমতা বলে কিছু নেই। যদিও বিদেশি কোচরা এসে নিজেদের চাকরি টিকিয়ে রাখার জন্য সবসময় বলে থাকেন যে আমাদের দেশে ট্যালেন্টের অভাব নেই, বাস্তবতা কখনোই বলেন না। তো আমি মনে করি যে আজকে বাংলাদেশে যে কোনো মূল্যে জেতা উচিত, না জিতলে এটা কিন্তু ব্যাকফায়ার করবে। ধন্যবাদ আপনাকে সেকেন্ডারি আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা মনে করি যে ব্যাকফায়ার করবে কি করবে না সেটা নয়, বাংলাদেশ জিতবে, অন্তত ওয়ান ডেতে একটা হলেও সিরিজ জিতবে। অনেক দিন পর, 1.5 বছর আগে সবশেষ সিরিজ বাংলাদেশ জিতেছিল। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি।